আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আসলাম কণিকের দ্বিতীয় পর্ব নিয়ে, যেটা হচ্ছে পরাবৃত্ত নিয়ে। তো এখন আমরা দেখব যে আসলে পরাবৃত্তটা কি এবং পরাবৃত্তের এ টু জেড আমরা চিত্রের মাধ্যমে দেখব। ঠিক আছে? তো এখন এখানে একটা বিষয় দেখো, পরাবৃত্তের যদি সংজ্ঞাটা আমি বলতে চাই, আমরা গতদিন বলছিলাম যে কণিকের সংজ্ঞাটা কি। কণিক ছিল হচ্ছে একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার উপর যদি লম্ব দূরত্বের অনুপাতটা সমান হয়, তখন তাকে আমরা বলতাম হচ্ছে কণিক। অর্থাৎ তখন আমরা এটাকে নাম দিয়েছিলাম এসপি বাই কত বলতো, পিএম। এটার নাম দিয়েছিলাম হচ্ছে ই। এই ই নাম ছিল হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। তো আমরা তখন দেখছিলাম যে যদি এই ই এর মানটা 1 হয়, তখন সেটাকে বলি আমরা কি বলছিলাম বলতো, পরাবৃত্ত বলছিলাম। মানে মেইনলি তুমি যদি কণিকের সংজ্ঞাটা বলতে, মানে পরাবৃত্তের সংজ্ঞাটা বলতে চাও, তো পরাবৃত্তের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যদি কোনো একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এবং ওই চলমান বিন্দু থেকে নিয়ামক রেখা বা তোমার যেটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা আছে, ওই নির্দিষ্ট সরলরেখার উপর যদি লম্ব দূরত্বটা সমান হয়, তখন তাকে বলা হবে হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা কি কাজ করতে পারি। ধরো এটা একটা স্থির বিন্দু, এর নাম হচ্ছে আমার কত, এস, আলফা কমা বিটা। তো এই যে স্থির বিন্দু, এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, ধরো এটা হচ্ছে সেই চলমান বিন্দু, এটা। তো এই চলমান বিন্দুটা ধরো একটা আমাকে এভাবে একটা ছেদ তৈরি করলো, এবং এইটা সেই নির্দিষ্ট সরলরেখা। যদি এমন হয়, বুঝছো, এটা ধরো চলমান বিন্দু, এখানে পি এক্স সমতল ধরলাম ওয়াই, এই এস পি, আর এই যে পিএম মানে কত, এই নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব, এই পিএম। যদি এই এসপি এবং পিএম এই দুটো দূরত্ব যদি সমান হয়, তখন যে কণিকটা আমরা পাবো সেই কণিকটার নামই হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে? তার মানে এইখানে এই যে এস থেকে, এসটা কি, স্থির বিন্দু, তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এবং এই চলমান বিন্দু থেকে যদি এই নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব সবসময় যদি সমান হয়, অর্থাৎ এসপি এবং পিএম এই দুটো যদি সমান হয়, তখন কিন্তু আসলে এসপি বাই পিএম এর মান কত, সমান মানে 1 পাবো। এবং এসপি বাই পিএম কে যদি আমরা কত বলি, অনুপাতকে ই বলি। তার মানে যদি ই এর মানটা 1 হয়, তখন সেটা মানে কি বলতে পারবো, পরাবৃত্ত। বুঝতে পারছো? এখন আসি, দেখো, তার মানে এইখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এই দুটো দূরত্ব কি হবে, প্রত্যেকটা দূরত্ব কি হতে হবে বলতো, যদি সমান হয়, তখন যে আমরা একটা সঞ্চারপথ বা যে কণিকটা পাবো, সেই কণিকটাকে আমরা বলবো হচ্ছে পরাবৃত্ত। তো এইখান থেকে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে, ধরলাম এই নির্দিষ্ট যে সরলরেখাটা আছে, ঠিক আছে, এই নির্দিষ্ট সরলরেখাটা হচ্ছে সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন সমান কত, 0। ঠিক আছে? তো এখন আমরা এইখান থেকে একটা এই যে পরাবৃত্তের একটা সাধারণ সমীকরণ বা সাধারণ ইকুয়েশন দাঁড় করাবো। তো কিভাবে দাঁড় করাতে পারি? তো দেখো, আমরা তো এখান থেকে তাহলে বলতে পারতেছি যে এসপি বাই পিএম মানে কত, 1। কেন 1? কারণ পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 বা উৎকেন্দ্রিকতার মানটা 1। তাহলে এসপি সমান কত বলতে পারি বলো, পিএম। তাহলে এসপি, এসপি হচ্ছে এস এবং এই পি এর মধ্যবর্তী দূরত্ব। আর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আশা করি তোমরা জানো, সেটা কি, রুট ওভার এই যে এইখানে প্রথমটা মানে কি, ভুজের থেকে ভুজটা বাদ দেয়, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস এখানে কত আছে বলো, ওয়াই, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান। এখন এই পিএম, পিএমটা কি, এই এক্স ওয়াই বিন্দু থেকে এই যে একটা নির্দিষ্ট সরলরেখা, এই সরলরেখার উপরে লম্ব দূরত্ব। ঠিক আছে? তাহলে এই সরলরেখার উপরে যদি তুমি লম্ব দূরত্বটা বের করো, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে এভাবে, মডুলাস এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ডিভাইডেড রুট ওভার, কি হবে, এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার। এক্স এর সহগ কত বলো, এল, আর ওয়াই এর সহগ কত বলো, এম। এই যে এটা কিন্তু আমরা পাইলাম। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তুমি যদি আরো একটু ভালো বা সুন্দর দেখাইতে চাও, তাহলে উভয় পক্ষে তুমি বড় করে দিতে পারো। তাহলে সেক্ষেত্রে কত পাবা, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান, এই তুমি যদি কোনো একটা রাশির উপর বর্গ করো, সেক্ষেত্রে কিন্তু মডুলাস থেকে কিন্তু লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ হচ্ছে মডুলাসের উপর স্কয়ার করলে কিন্তু সেটা প্লাসই হয়ে যাবে। তাহলে তখন হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, তার উপর হোল স্কয়ার ডিভাইডেড এল স্কয়ার প্লাস এম স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমরা এখন যে যে পরবর্তী সমীকরণটা দেখলাম, ওইটা কিন্তু একটু জটিল মনে হলো, তাই না? তো এইটাকে ঠিকঠাক করার জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ধরো আমি একটা অক্ষ নিচ্ছি। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এই পরাবৃত্তটাকে আমরা এই এক্স অক্ষের ধনাত্মক দিকে ধরে নিব। ঠিক আছে?
যে পরাবৃত্তর আমি শেপটা দেখলাম এটাকে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে ধরে নিব, তাহলে ধরলাম এই পরাবৃত্তটা ঠিক এরকম ভাবে আছে, ধরে ভাবে আছে। তো এই পরাবৃত্ত যে সব থেকে উঁচু যে বিন্দুটা সেটাকে বলা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। তার মানে এই যে এ আমি নাম দিলাম, এটাকে বলা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, এবং আমি এইটাকে এই তোমাদের যে মূল বিন্দুতে ধরে নিলাম এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটার মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এ হচ্ছে কত 0,0। তার মানে এখানে এই যে এ, এই এর নাম বলতেছি আমরা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দু কত এ। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম বলতো 0,0। এইবার আমরা যেটা তোমাকে স্থির বিন্দু বলতেছিলাম, এইখানে এসে সেই জিনিসটার নাম হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস বিন্দু। এবং একটা বিষয় মাথায় রাখবা, পরাবৃত্তটা যেদিকে হা করবে তোমার সেই উপকেন্দ্রটা সেই দিকেই হবে। তার মানে পরাবৃত্ত যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করছে, এই যে এইটা, এটার নাম হবে হচ্ছে এস, বা এই এস, এটার নাম বলবো হচ্ছে যে উপকেন্দ্র বা ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। এইটার নাম হবে কত বলো এস। এখন এই এস বিন্দুর স্থানাঙ্ক কত, ঠিক আছে, তো এগুলো তোমাদের কোনো কিছু মুখস্থ করা লাগবে না, দেখো আমি যা বোঝা দিচ্ছি। এস বিন্দুর স্থানাঙ্কটা কত হবে তোমার, এই এ আমি ধরে নিচ্ছি, জাস্ট এটা ধরে নাও আমার, যে এই এ থেকে, এই এ থেকে এস পর্যন্ত, অর্থাৎ এই এটাকে আমরা কি বলতেছি শীর্ষবিন্দু, আর এসটাকে কি বলতেছি আমরা ফোকাস বিন্দু বা উপকেন্দ্র। তাহলে এই এ থেকে এস পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে ছোট হাতের এ, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এস বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, যেহেতু এটা এক্স অক্ষের উপর ধরছি আমি, আচ্ছা এক্স অক্ষের উপর কি কোটির মানটা কি হবে শূন্য হবে না, যদি কোটির মানটা শূন্য তাহলে এইখান থেকে এই এ দূরত্ব, তার মানে এটা নিঃসন্দেহে a,0। তার মানে আমি ধরতেছি, তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যে এই উপকেন্দ্র যে মানটা সেটা কত হবে a, কত 0, ঠিক আছে। এবার আসি যে এইটা যদি উপকেন্দ্র হয়, আর একটা যে বিষয়টা থাকবে, আমাদের একটা স্থির সরলরেখা ছিল না, সেই স্থির সরলরেখাটা এখানে এসে হয়ে যাবে হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিগাক্ষ রেখা। সেটা তাহলে কোথায় অবস্থিত হবে, এইটাকে আমি শীর্ষবিন্দু বলতেছি, এটাকে উপকেন্দ্র বলতেছি, তাহলে এই শীর্ষবিন্দু এই উপকেন্দ্র, তাহলে এটা কত দূরে অবস্থিত, এই নিয়ামক রেখাটা যেই পাশে এই শীর্ষ তোমার কি কত উপকেন্দ্র বা ফোকাস বিন্দু অবস্থিত, তার বিপরীত পাশে হচ্ছে এই নিয়ামক রেখাটা অবস্থিত। এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিগাক্ষ রেখা। এই রেখাটার নাম কি বলতেছি আমি বলো, এই যে রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা, বা এটাকে আমরা বলতে পারি দ্বিগাক্ষ রেখা, দ্বিগাক্ষ রেখা। তাহলে এই মানটা আসলে কত হবে, দেখো এইটাকে বলা হচ্ছে জেড। তোমরা আমি যেভাবে ধরছি এভাবে ধরবা, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ। এটাকে আমি তো কত ধরছি জেড, তাহলে এইখান থেকে এই এ থেকে এস পর্যন্ত কত দূরে, এই এ থেকে জেড পর্যন্ত ঠিক তত দূরে। কেন এটা ধরতেছি শোনো, আমাদের পরাবৃত্ত এটা কি ছিল বলো, এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, ধরো চলমান বিন্দু এখানে কত শীর্ষবিন্দু, সেটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এবং চলমান বিন্দু থেকে এই যে নির্দিষ্ট সরলরেখা যেটাকে আমরা নিয়ামক রেখা বলতেছি, তার উপর লম্ব দূরত্ব সমান, তার মানে এইটুকু যা এইটুকু দূরত্ব হিসাবে তাই, এটুকু যদি এ হয় তাহলে এইটুকু আমাদের এ হবে, কিন্তু যেহেতু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে মাইনাসে, দূরত্ব হিসাবে সে প্লাসে, কিন্তু বিন্দু হিসাবে তার আমি কত পাবো বলো তো, -a,0। কেন -a,0 পাইলাম, এটা তো তোমার এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা কত হবে, নিঃসন্দেহে 0 হবে। এই তো, তার মানে আমরা এই জেড জেড বিন্দুটা পাইলাম, এই জেড বিন্দুটাকে বলা হয় হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। কি বলা হয় বলো, নিয়ামকের পাদবিন্দু, পাদবিন্দু, ঠিক আছে। তো এই নিয়ামকের পাদবিন্দু জেড, এটাকে হচ্ছে -a, কত 0। আমরা কিন্তু তিনটা ইম্পর্টেন্ট টার্ম পেয়ে গেলাম, হ্যাঁ। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে, এইখান থেকে দেখো একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা কি বলতে পারতেছি এটাকে, আমাদের ধরো এই নিয়ামক রেখাটাই আমরা চাচ্ছি। আচ্ছা বলো তো, এই নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না বলো তো, হ্যাঁ এই নিয়ামক রেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ জানি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু সামথিং, সেই সামথিংটা কি যে বিন্দুগামী হয়। তাহলে এটা যেহেতু এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এই রেখাটা x ইকুয়াল টু সামথিং, x ইকুয়াল টু সামথিং মানে সেই এখানে কি ভুজটা, ভুজটা কত মাইনাসে, তার মানে আসলে এই নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু মাইনাসে, বা তুমি এটাকে বলতে পারো কত x প্লাস a সমান কত, x প্লাস a সমান কত পাচ্ছ বলো 0। তার মানে আমরা এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ পাই, নিয়ামক রেখার সমীকরণ, এই নিয়ামক রেখার সমীকরণ পাচ্ছ হচ্ছে
এক্স প্লাস এ সমান কত 0। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা, এটা তো আমরা নিয়ামক রেখার সমীকরণ পেলাম। এখন এই যে ওয়াই অক্ষটা আছে না, আচ্ছা এটা তো এই এ বিন্দুটা, এটা কি পরাবৃত্তের শীর্ষবিন্দু না? তাহলে এটাকে আমি বলতে পারি না যে, আর এই যে ওয়াই আর ওয়াই প্রাইম, এটা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু একটা স্পর্শক। আসলে স্পর্শক জিনিসটা কি? স্পর্শক হচ্ছে যে কোনো একটা রেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে মনে করো স্পর্শ করে যাবে, জাস্ট একটা বিন্দু দিয়ে ছুঁয়ে যাবে। দেখো তো এটা একটা বিন্দুতে ছুঁয়ে গেছে না? তার মানে এইটা হবে আমাদের কত বলতো, এটা হবে আমাদের হচ্ছে শীর্ষে স্পর্শকের সমীকরণ, একটা পরাবৃত্তের শীর্ষে স্পর্শকের সমীকরণ। তাহলে এই পরাবৃত্তের শীর্ষে স্পর্শকের সমীকরণটা যেটা ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষের সমীকরণ কত, x সমান সমান কত 0। তাহলে আমরা বলতে পারি যে শীর্ষে স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু কত 0। ঠিক আছে, আচ্ছা সরি x ইকুয়াল টু 0, কারণ এটা তো y অক্ষ, x ইকুয়াল টু কত 0। এইবার আসি, এইটা কি বলতো, উপকেন্দ্র না? এই যে উপকেন্দ্রটা পাইলাম, আমি যদি এই উপকেন্দ্রের একদম লম্ব বরাবর একটা দাগ দেই, এইটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্ব। ধরো আমি এটাকে এন এন প্রাইম ধরলাম, এন এন প্রাইম। ঠিক আছে, আমি কত ধরলাম, এন এন প্রাইম। তো এইটাকে যদি আমি এভাবে ধরি এন এন প্রাইম, তাহলে একটা বিষয় বলো যে এই এই যে সমীকরণটা পাবো, এই সমীকরণটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। মানে যে রেখাটা উপকেন্দ্র মানে এই পরাবৃত্তের উপকেন্দ্র দিয়ে যাবে, তাকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা ওয়াই অক্ষের প্যারালাল বা সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমি মাত্র কি বললাম, যখন ওয়াই অক্ষের সমান্তরাল বলবে তখন কি হবে, x ইকুয়াল টু কত হবে সামথিং। তাহলে এই যে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল তখন আমি বলতেছি, তাহলে x ইকুয়াল টু সামথিং। তাহলে এই রেখাটার সমীকরণ হবে x ইকুয়াল টু, এখন সামথিং মানে এখানে কত বিন্দু হবে a, তার মানে x ইকুয়াল টু a। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারতেছি একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু কত a। এটাকে আমরা কত বললাম, x ইকুয়াল টু কত a। এইবার একটা বিষয়ে আসো, সে বিষয়টা হচ্ছে যে এইখান থেকে একটা বিষয় তোমাকে আমি বলি, এই যে দুটো বিন্দু আছে না, এখানে আমি দুটো বিন্দু পাচ্ছি, দুটো বিন্দু। তো এই দুটো বিন্দুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এই দুটো বিন্দুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এখন আমরা এই n এবং n প্রাইম, এই n এবং n প্রাইমটা আসলে বের করব কিভাবে? ঠিক আছে, তো এখন তুমি যদি এই n এবং n প্রাইম এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে চাও, তাহলে একটা বিষয় আগে তোমাকে মাথায় রাখতে হবে, আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে কিন্তু কত আসে, SP সমান কত আসে, PM না? এটা বলতে বোঝাচ্ছে একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, এবং চলমান বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্বটা কি হবে, সমান হবে। তাহলে একটা বিষয়টা আমাকে বলো, তুমি যদি এই বিন্দুটা পাইতে চাও তাহলে নিশ্চয়ই প্রথম এ থেকে এই পর্যন্ত যাইতে হবে, তার মানে এটা এ। তার মানে তুমি শিওর যে এখানে প্রথম বিন্দুটা কত হবে, এ। এইখানেও প্রথম মানটা কত, এই হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত এ। তো তোমাকে এই দূরত্বটুকু বের করতে হবে। আর তোমার তো দেখে মনে হচ্ছে যে এইটা আর এটা মনে হয় সমান, কিন্তু চিত্র আসলে এক্সাক্ট এখনো সম্ভব তাই তোমার কাছে সমান মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এরকম, এটা স্থির বিন্দু, তুমি চিন্তা করো এই উপকেন্দ্রটা সেই স্থির বিন্দু, আর তুমি এটাকে ধরো চলমান বিন্দু। তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এবং এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখা মানে এই নিয়ামক রেখা, এর উপর লম্ব দূরত্ব, এই দুটো দূরত্ব কি হবে, সমান। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব আসলে সমান, দেখে সমান না মনে হলেও কিন্তু এটা সমান, মাথায় রাখা লাগবে। এই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু কি সমান, কারণ এসপি সমান কত, পিএম। তাহলে আমাকে একটা বিষয় বলো, এই দূরত্ব, এই এই দূরত্বটা এবং এই জেড টা সমান না বলো তো? কারণ দেখো তো এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে না, এই দূরত্ব এবং এই দূরত্ব। আমাকে বলতো এই জেড এর দূরত্বটা কত হবে, এটুকু এ এটুকু এ, এই জেড এর কত হবে 2a। আবারও বলি, এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, যে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে জানি এসপি সমান পিএম, অর্থাৎ স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু ধরলাম আমি এই এন, স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, এবং এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব সবসময় সমান হয়। অর্থাৎ এই এস থেকে এই পর্যন্ত দূরত্ব এবং এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব সমান। তাহলে এইটুকু যে কথা, এইটুকু একই কথা।
এই পাশে এ এই পাশে এ, তাই টোটাল মিলে কত বললাম আমরা 2a। তাহলে এটুকু 2a, এটুকু তাহলে 2a, এটুকু 2a হলে এটুকু কত 2a। তার মানে আমরা যেটা বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2a। তাই এইটা যদি 2a নিচ দিকে আনলে হলে কত হবে -2a। তার মানে এই বিন্দুটা পাচ্ছি আমরা a কমা কত 2a, আর এই পয়েন্টটা পাচ্ছি a কমা কত -2a। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। ঠিক আছে, এইটা হচ্ছে যেহেতু a আর প্লাস মাইনাস, তাহলে a কমা প্লাস মাইনাস 2a, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7। ওকে, এবার দেখো 8 নাম্বারটা কি আসবে। 8 নাম্বারটা আসবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যটা কি আসবে, এই যে এন এন প্রাইম এর দূরত্বটা না, এটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এন এন প্রাইম এই দূরত্বটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই এন এন প্রাইম কত হবে বলতো, এটুকু 2a না, এটুকু কত আসবে -2a, যদিও তারপর দূরত্ব হিসেবে তো 2a, এটুকু 2a এটুকু 2a, মোট কত পারলাম আমি 4a। কিন্তু দূরত্ব তো কখনো মাইনাস হয় না, এর মানটা তো মাইনাস হইতেও পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব, তুমি যেটা বলো সেটা হচ্ছে মডুলাস কত 4a। কেন, এটুকু 2a নিচেরটুকু 2a, টোটাল মিলে কত বললাম আমরা 4a। এইবার যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে আমাদের 9 নাম্বারটা, সেটা অক্ষরেখা। এই যে সব থেকে ইম্পর্টেন্ট যে টার্ম, এই যে এক্স এক্স প্রাইম, এটাকে বলা হয় হচ্ছে অক্ষরেখা, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। কেন অক্ষরেখা বলা হয় এবং কেন বলছি মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, এইটার কারণ হচ্ছে এই অক্ষরেখার উপরেই আসলে শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামকের পাদবিন্দু অবস্থিত। অক্ষরেখার উপরেই শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামকের পাদবিন্দু অবস্থিত। তাহলে এইটা যদি অক্ষরেখা বলতেছে, তাহলে অক্ষরেখাটা কত এক্স অক্ষ বরাবর না বলতো। তাহলে অক্ষরেখা যেহেতু বলতেছে এক্স অক্ষ বরাবর, তাহলে অক্ষরেখার সমীকরণটা কত হবে, অক্ষরেখার সমীকরণ, তাহলে এক্স অক্ষের সমীকরণ কত y সমান 0। তার মানে অক্ষরেখার সমীকরণটা কত পেলাম আমরা, y ইকুয়াল টু কত 0। দেখো আমাদের কিন্তু 9টা টার্ম বের হয়ে গেছে, আমাদের আরো একটা টার্ম আছে 10 নম্বরটা, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, সেটা তো শুধুমাত্র উপকেন্দ্রিক দৈর্ঘ্যটা কত আসবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এটা আমরা পরে একটা টার্মে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো তার মানে আমরা কি পেলাম, আমরা প্রথমে যে কাজটা, আমি একবার একটু রিভিউ করি। আমরা প্রথমে যে কাজটা করছি, একটা স্থান কি আঁকছে বলো, অক্ষ আঁকছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং একটা পরাবৃত্তের শীর্ষবিন্দুকে আমরা এই মূল বিন্দু ধরে নিছি। এটা কিন্তু ধরে নেওয়া, কেন ধরে নিচ্ছি একটু পরে বুঝতে পারবা। তাহলে এই যে শীর্ষবিন্দুটা আমি ধরে নিচ্ছি, তার মানে আমি এই পরাবৃত্তটাকে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করাইছি। প্রথম কথা হচ্ছে আমি যেই বরাবর হা করাবো এই শীর্ষবিন্দু থেকে এ একক দূরে ওই বরাবর যে বিন্দুটা থাকবে, সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে তোমার উপকেন্দ্র বা ফোকাস বিন্দু। তাহলে এটা যেহেতু তোমার এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা কত হবে, 0 হবে। তাহলে ওয়াই এর মানটা 0, কিন্তু এটা যদি এ একক দূরে অবস্থিত, তার মানে এটা কত a, 0। এবার আসি, এবার যে ইম্পর্টেন্ট একটা টার্ম আছে সেটা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখাটা কি, এই যে শীর্ষবিন্দু থেকে, এই শীর্ষবিন্দু থেকে এই উপকেন্দ্র যত দূরে অবস্থিত, এই শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখাটা ঠিক তত দূরেই অবস্থিত। মানে এটুকু এ হলে এটুকু এ, তাহলে দূরত্ব হিসেবে এ হলো, বিন্দু হিসেবে কিন্তু এটা যেহেতু বামে আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা কত বলে -a,0। এটাকে আমরা জেড বলতেছি, নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। এইবার আসো, এই যে নিয়ামকের সমীকরণটা আমি এই যে এই রেখাটা পাইলাম, এটাকে বলা হচ্ছে নিয়ামক রেখা বা দিগাক্ষ রেখা। তাহলে এই রেখাটার সমীকরণটা আমি কিভাবে বের করতে পারি, এই নিয়ামক রেখা বা দিগক্ষ রেখাটা কিন্তু আবার এই এক্স এক্স প্রাইম, এটাকে কি বললাম, অক্ষরেখা না, ভালোভাবে মাথায় রেখো, এটাকে বলছি অক্ষরেখা। তাহলে এই নিয়ামক রেখাটা, এইটা কিন্তু অক্ষরেখার উপর লম্ব, নিয়ামক রেখাটা কিন্তু অক্ষরেখার উপর লম্ব, এবং এই নিয়ামক রেখাটা কিন্তু এই ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু সামথিং, মানে এক্স ইকুয়াল টু ভুজ, কার ভুজ যে বিন্দু দিয়ে পাচ্ছে, তাহলে এখানে ভুজটা কত আছে -এ না, তাহলে এই নিয়ামক রেখার সমীকরণটা কত হবে, এক্স ইকুয়াল টু -এ। যেহেতু এক্স ইকুয়াল টু -এ পাচ্ছি, এটাকে এই পাশে নিয়ে আসলে এক্স প্লাস এ সমান কত 0, এটাকে আমরা বলতেছি নিয়ামক রেখার সমীকরণ। এই যে ওয়াই ওয়াই প্রাইম, দেখো এটা একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এই যে ওয়াই ওয়াই প্রাইম, এই পরাবৃত্তটা স্পর্শক না বলো তো, স্পর্শক মানে কি, একটা বিন্দুতে ছুঁয়ে যাবে।
তাহলে এই যে ওয়াই ওয়াই প্রাইম এটাকে বলতেছি পরাবৃত্তের কত বলো শীর্ষে পরাবৃত্তের স্পর্শক। এখন এই ওয়াই ওয়াই প্রাইম অর্থাৎ এইটা ওয়াই অক্ষের সমীকরণ, তারপর তো ওয়াই অক্ষের সমীকরণ কত x সমান 0 না, তাহলে এই শীর্ষে স্পর্শকের সমীকরণটা কত হবে বলো x সমান কত 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন এই যে উপকেন্দ্র এই এস বা এটাকে স্থির বিন্দু বা উপকেন্দ্র বা ফোকাস বিন্দু বলতেছি আমরা, এইটার মধ্যে আমি একটা লম্ব আঁকি, এই পরাবৃত্তের যে দুটো আমি তো স্পর্শ করে একটা লম্ব আঁকলাম, এই যে সমীকরণটা এই সমীকরণটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এই সমীকরণটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে এক্স ইকুয়াল টু সামথিং হবে, এক্স ইকুয়াল টু সামথিং মানে এক্স ইকুয়াল টু ভুজ কত, এই ভুজ এখানে কত আছে এ। সো এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হবে এক্স ইকুয়াল টু এ। এবার আসো আমি কি চাচ্ছি যেটা আমরা এই যে দুইটা প্রান্ত বিন্দু পেলাম এই প্রান্ত বিন্দুটা বের করব। আমরা বললাম আমরা জানি যে পরাবৃত্তকে এসপি সমান কত পিএম, অর্থাৎ এসপি মানে এইখান থেকে এই দূরত্ব এবং এইখান থেকে এই দূরত্বটা সমান, কারণ এখান থেকে এস থেকে পি এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে অর্থাৎ যে চলমান বিন্দু এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরেখার উপর যে লম্ব দূরত্ব সেটা দুটো সমান। তাহলে এইটুকু যে কথা এটুকু এই কথা আমি বলতেছি চিত্র কিন্তু একটু এলোমেলো হইতে পারে, ঠিক আছে, কারণ হাতে আঁকানো চিত্র। তাহলে এইটা এইটা কতটুকু এটা ততটুকু, আর এইটা কতটুকু এটা ততটুকু না, এটা কত 2a, তাহলে এটাও কত হবে 2a। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত 2a, তাহলে বিন্দুটা কত পাবো a, 2a। নিচের দিকে যদি নামে এখান থেকে এই পর্যন্ত a এখান থেকে এই পর্যন্ত -2, তাহলে a, -2a। তার মানে আমরা এই উপকেন্দ্রিক লম্বের যে প্রান্ত বিন্দু সেটা বললাম a, কত 2a। এবার এই যে টোটালি যে একটা রেখা পাইলাম না এটাকে উপকেন্দ্রিক লম্ব রেখা, এটাকে বলছে উপকেন্দ্রিক লম্বের কি দৈর্ঘ্য। এই এদিকে 2a এদিকেও 2a, টোটাল মিলে কত পাচ্ছ 4a। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 4a। এবার আসি এই যে সব থেকে ইম্পর্টেন্ট এই যে যেখানে যে রেখার উপরে শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং এই নিয়ামকের পাদবিন্দুটা অবস্থিত সেটাকে আমরা বলতেছি হচ্ছে অক্ষরেখা। আর এটা যেহেতু এক্স অক্ষ বরাবর গেছে তাহলে এই অক্ষরেখার সমীকরণটা হবে y = 0। আমরা বারবার বলতেছি এটাকে কিন্তু আমরা এক্স অক্ষে ধরে নিয়েছি, এটা আমরা এইভাবেও শিখবো, অর্থাৎ ওয়াই অক্ষের দিকেও হাঁ করবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকেও হাঁ করবে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকেও হাঁ করবে। আমি জাস্ট আজকে এই একটাই দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, এবার আসো যে তাহলে এই পরাবৃত্তের সাধারণ সমীকরণটা কেমন আসবে বা কেমন চেহারা হবে। আমরা যদি জানি এসপি সমান কত পিএম, তো এখানে দেখো আমরা একটা কাজ করি, বলো এখানে এস কত, এস হচ্ছে a, 0, আর এই যে পি বিন্দু বা চলমান বিন্দু এটা সব সময়ের জন্য হবে x, y, সব সময়ের জন্য কত হবে x, y। আর এই যে নিয়ামক রেখা এই নিয়ামক রেখার সমীকরণ কত বলো, নিয়ামক রেখা মানে নির্দিষ্ট যেটা সরলরেখা ছিল এই নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমীকরণটা পাইছি আমরা হচ্ছে x + a সমান কত 0। তাহলে আমরা যেহেতু বলতেছি পরাবৃত্তের ক্ষেত্রে কি বলতেছি বলো, sp সমান কত pm, sp সমান কত pm। তাহলে এখান থেকে sp তার মানে sp হচ্ছে এই স্থির বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব, তাহলে এই স্থির বিন্দু চলমান বিন্দুর দূরত্ব বের করো তো কত আসে, x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান। এইবার এই পিএমটা হচ্ছে এই পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, মডুলাস এই বিন্দুটা এখানে বসাইতে হয়, আর এই বিন্দুতে তুমি এখানে বসাও তাহলে x এর জায়গায় x ই বসবে, তাহলে x + a থাকবে ডিভাইডেড রুট ওভার x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার। x এর সহগ কত আছে এখানে 1 আর y কে আছে না, তাহলে কত 0। এই তো এখন তুমি কি কাজ করবা, এই যে এই রুটটা উঠানোর জন্য উভয় পক্ষে তুমি বড় করে দাও, তাহলে উভয় পক্ষে যদি বড় করি তাহলে এই লাইনটা এভাবে লিখতে পারি x - a হোল স্কয়ার আর y - 0 মানে তো y, আমরা এটাকে y স্কয়ার বললাম সমান এখানে কত বলতে পারি x + a হোল স্কয়ার, কারণ মূলস্থ কিন্তু উঠে যাবে আর নিচে তো 1 সেটা থাকলেও হবে না থাকলেও হবে। এবার আসো তাহলে এটাকে কিভাবে লিখতে পারি y স্কয়ার সমান এটাকে বাম কোথায় পাঠাবো বলো, ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে x + a হোল স্কয়ার মাইনাস x - a হোল স্কয়ার সমান y স্কয়ার সমান, দেখো এইটাকে তুমি যদি প্রথমটাকে a ধরো আর পরেরটাকে b ধরো তাহলে এটা a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, বলো কার সূত্র, তোমার ছোটবেলায় পড়ে আসছে এটা কিন্তু 4ab এর সূত্র। সো 4a মানে x আর b মানে কত বলো তো a, তার মানে এখানে y স্কয়ার সমান হচ্ছে 4ax। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ, ঠিক আছে। তার মানে যদি এটাতে অক্ষরেখা বলতেছি, যদি অক্ষরেখাটা x অক্ষ বরাবর হয় তাহলে সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটা হবে y = 4ax এবং এই y = 4ax এর শীর্ষবিন্দু কত, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এটা নিয়ামক রেখা, এটা শীর্ষে স্পর্শকের সমীকরণ, এটা অক্ষরেখা।
এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা এটা উপকেন্দ্রিক লম্ব, আর এটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। দেখো আমরা কিন্তু সবগুলো আসলে বের করতে পারবো। তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো যে এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তটা শোনো যার পাওয়ার এখানে 1 থাকবে পরাবৃত্তটা সেই দিকে হা করবে, ঠিক আছে? যেহেতু ওয়াই স্কোয়ার টু এক্স এর পাওয়ারটা এখানে 1, সো এক্স এর দিকে পরাবৃত্তটা হা করবে। যদি এই পরাবৃত্তটা এই এক্স এর অক্ষ ঋণাত্মক দিকে হা করতো, সেম জিনিস এখানে শুধুমাত্র মাইনাস হবে, ঠিক আছে? তো আমি তো এক্স অক্ষের ধনাত্মক দিকে দিয়ে হা করে আমি কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করছি। তোমরা বাসায় এই ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করার পর তোমরা একটা সমীকরণ নির্ণয় করবা, যে সমীকরণটা আসলে আসবে না এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এবং ওই সমীকরণেরও তোমরা শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ টোটাল এ টু জেড বের করবা, ঠিক আছে? তবুও আমি পরবর্তী ভিডিওতে এটা দিব যে ওয়াই যদি ওয়াই অক্ষের দিকে হা করে সেই ক্ষেত্রে এই পরাবৃত্তের এ টু জেড পয়েন্ট কি হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।